গৌরীর ট্রেলার এবং মিউজিক লঞ্চ হয়ে গেল এবং আমার পাশে বসে আছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য বাবলি যার বাবলি একদম লুকস কথাবার্তা সবকিছু বাবলি, কিন্তু এই ছবিতে এমন একটা চরিত্র করেছে যেটা ভাবাই যায় না আর কি। প্রিয়াঙ্কা, চমকে দিয়েছো তুমি আর কি যথারীতি আর কি। এরকম একটা চরিত্র তুমি করলে, মানে একদম একটা অন্য রকম চরিত্র। প্রথমে জানতে পারি এই চরিত্রটা যে করতে প্রসেনজিৎ হালদারের কাছে যখন অফার এলো, তুমি করতে রাজি হলে যে এরকম একটা বাবলি, তোমার মধ্যে একটা বাবলি ব্যাপার থাকে, সব চরিত্রটা বাবলি মধ্যে ব্যাপার থাকে আর কি। এই রাজি হওয়ার কারণটা কি চরিত্রটা নিজেকে ভাঙার জন্য, বা এটা যদি একটু শেয়ার করো আর কি? অ্যাকচুয়ালি সব জায়গাতে একটা বাবলি ব্যাপার তো থাকে। এই বাবলির বাইরে বেরিয়ে আমি অ্যাকচুয়ালি কিছু চ্যালেঞ্জিং সবসময় করতে চেয়েছি, আর আমার মনে হয় সেই কারণে এটা অ্যাকসেপ্ট করা। যখন প্রসেনজিৎদার সাথে অ্যাকচুয়ালি আমার একবার কথা হয়নি, চরিত্রটা নিয়ে না 2-3বার কথা হয়েছে, 4বারের আমরা গল্পটা শুনেছি, চরিত্রটা বুঝেছি। সো আমি শুনেই বলেছিলাম হ্যাঁ এটা আমি করবো, বিকজ আমি চ্যালেঞ্জিং কিছু অ্যাকচুয়ালি করতে চেয়েছিলাম। বিকজ এই বাবলির বাইরে বেরিয়ে যে আমি আরও অনেক কিছু এক্সপ্লোর করতে চাই বা পারি, সেটাই আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আর সেই জায়গায় যে অ্যাকচুয়ালি চরিত্রটাকে আমাকে চিনতে পারছে না, বুঝতে পারছে না, তো সেটা খুব ভালো লাগছে। একটু ওনাকে করতে পার লাইটটা জ্বলছে। এবং এই পোস্টারে দেখে বা ট্রেলারে দেখে যতটুকু বোঝাচ্ছে চরিত্রটা অনেকগুলো লেয়ার আছে আর কি। এই চরিত্রটা করার সময় কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো, তুমি কোথা থেকে, মানে এটা হয় না, এটা তো তোমার ধরো ধারে কাছের কোনো একটা মানে কোনো মিল বা কোনো মানে সামান্য তোমার কিছু একটা নেই, মানে মিল বা কিছুই নেই, সেখান থেকে যে তুমি বলবো যে চরিত্রটা করতে গিয়ে যে শেখা বলো বা টিপস নেওয়া বলো বা কি, কোথায় থেকে কিছু গ্যাদার করলে? আমি অনেস্টলি কোথাও থেকে কিছু টিপস নিইনি। আমি জানি না আমার নেওয়া উচিত ছিল কি না, হয়তো উচিত ছিল, বাট আমি অল দ্য টাইম আমি সবসময় চেয়েছি কোথাও যেন আমাকে বাবলি না মনে হয়, কোথাও যেন আমাকে প্রিয়াঙ্কা না মনে হয়। আর আমি যখন শর্ট দিয়েছি, ফ্লোরে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ ওই রাস্তা, মাঠ ঘাট, বিছুটি পাতা, আমার ওই সার্জারি, জল ঢালা, রক্ত, মানে আমি প্রতি মুহূর্তে না ফিল করেছি একটা পাগলির জীবন কতটা ডিফিকাল্ট হয়। আর সত্যিটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আর এই চরিত্রটা না সত্যি কোনো জায়গায় প্রিয়াঙ্কা নয়, বাবলি নয়, তো ওটা খুব চ্যালেঞ্জিং ছিল। কিভাবে তাকাবো, বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, কিভাবে বোঝাবো, বা আমার সাথে কেউ কথা বললে আমি কিভাবে রিয়্যাক্ট করব, মানে গৌরী কিভাবে রিয়্যাক্ট করবে, সেটাও ওয়াজ আ চ্যালেঞ্জ। বিকজ কোনো কিছুই যেন কোনো সময় না মনে হয় যে সে পাগলি নয়। সো এটা তো খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আমরা এই চরিত্রগুলো সাধারণ রাস্তায় মানে প্রতিনিয়ত দেখি, প্রতিদিন দেখি, চলতে গেলে দেখি, বা নিয়মিতভাবে দেখে থাকি। প্রসেনজিৎ হালদারের এই চরিত্রটাতে অভিনয় করে তোমার মানে বেসিক্যালি কেমন লাগলো? তুমি তো বললেই আর কি, চরিত্রটা নিয়ে যদি একটু ছোট্ট করে যদি শেয়ার করো, কিভাবে সে তার মানসিক ভারসাম্য হচ্ছে, বা কিভাবে এইভাবে তার একটা জীবন আসছে আর কি, সেটাকে যদি বলা যাবে কি এখন? অ্যাকচুয়ালি খুব একটা বলা যাবে না, বিকজ গল্পটা যেহেতু বলা যাবে না। বাট হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আমরা যে কোনো পাগলির জীবন কতটা ডিফিকাল্ট, বা যে কোনো পাগলিকে যে কতটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট সহ্য করতে হয়, বা কোনো অন্যায় করলে যে সেটা শাস্তি আমাদের পুরো গভর্নমেন্ট সিস্টেম বলো, যেটাই বলো, সেটা যে দিয়ে ওঠা হয় না, বা অন্যায়টাও এখনকার দিনে এতটাই ফ্রি হয়ে গেছে, কোনো ব্যাপার না, কোনো শাস্তি তো নেই এটার, এরকম একটা হয়ে গেছে। সেটা আমরা এই ছবিতে অন্যভাবে দেখিয়েছি। মানে তোমার অন্যায়টা যদি গভর্নমেন্টের কেউ অবধি না জানতে পারে, বা মানুষে না জানতে পারে, বা তোমার যদি সেটার জন্য শাস্তি নাও হয়ে থাকে, ঈশ্বর সবটা দেখছে, আর তোমার কর্মার শাস্তি তুমি পাবেই। তো আমরা এই গল্প তো সেটাই দেখিয়েছি। মানে একটা পাগলি যে হয়তো বলতে পারে না, কিছুই করতে পারে না, তারপরেও তার অন্যায় যে করবে তার সাথে, তারও যে শাস্তি হতে পারে, সেটাও যে কিভাবে হতে পারে, তুমি সবার থেকে লুকিয়ে নেবে, তুমি ঈশ্বরের থেকে কিভাবে লুকাবে, তুমি নিজের থেকে কিভাবে লুকাবে, তুমি নিজের ট্রমা কিভাবে লুকাবে। সো সেটা আমরা এই গল্পে দেখিয়েছি। আর পুরো জার্নিটাই, কোনো পাগলি মানে এটা নয় যে সে জন্মেই পাগলি, কোনো পাগলি ভালো ঘরের মেয়েও হতে পারে, তার নিজস্ব কিছু হিস্ট্রি থাকতে পারে, কেউ পাগলি এমনি হয়ে যায় না, অনেক কারণে তার মেন্টাল ডিসঅর্ডার হতে পারে। তো সেটা আমরা এই ছবিতে দেখিয়েছি। এটা খুব ভালো কথা বলে যে ট্রমা, এই কর্মা কাউকে ছাড়ে না, সে ঠিক নিজের কেউ না দেখতে পেলেও তার শাস্তি সে পাবেই আর কি। এই চরিত্রটাতে
তুমি যখন মানে করলে আর কি, তার পাশাপাশি তোমার অন্যান্য কাজও চলছিল আর কি, সেখানে করতে গিয়ে তো কি ডিফিকাল্ট কিছু লেগেছিল? কারণ তোমার সেই সময় বোধহয় তুমি অন্য ছবিরও শুটিং করছিলে, নিজের মিউজিক ভিডিও করছিলে, সেটা কি কখনো একটা সমস্যা? মিউজিক ভিডিওর একটা কাজ চলছিল, মানে প্রি প্রোডাকশন গুলো চলছিল, সম্পূর্ণ দায়িত্ব তোমার ছিল। অ্যাবসলিউটলি অ্যাজ আ ক্রিয়েটিভ হেড, যেটা আমি দুটো ডিরেকশনও দিয়েছি, এবার ক্রিয়েটিভ হেড আমি প্রত্যেকটার। দুটো খুব চ্যালেঞ্জিং ছিল, প্রতি মুহূর্তে একটা টিম তৈরি করা, প্রতি মুহূর্তে একটা জিনিসকে তৈরি করা একটা। তারপর আমি 10 দিনে 9টা মিউজিক ভিডিও বানিয়েছিলাম তারপরেই। সো আমি তো এমনি বানিয়ে ফেলিনি, তার আগে তো অনেকটা হোমওয়ার্ক আছে, ওই হোমওয়ার্কগুলোও করতাম, সাথে এই শ্যুটটাও করতাম। তো সব কিছুই চ্যালেঞ্জিং ছিল। তারপরে থাকিও এত দূরে আন্দুল, তো প্রতিদিন এই আন্দুল থেকে যাওয়া আসা করা, আর তারপর শ্যুট করা, তারপরে নিজের একটা প্রোডাকশনের কাজ করা, সবটা ডিফিকাল্ট। বাট আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে সবটা তো সুন্দর করে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অন্যায়, যে ব্যাপারটা, যে অন্যায় কেউ না দেখতে পেলেও সে নিজের হয়তো সে অন্যায় লুকিয়ে যেতে পারছে, বা তুমি যেটা বললে সরকার শাস্তি দিচ্ছে না, কিন্তু এই যে অন্যায়টা হবে কেন? এটা কি কোথাও মনে হয় কোথাও এই 2025-এ দাঁড়িয়ে, বা আমরা এত আধুনিকতার যুগে দাঁড়িয়েও এই ধরনের অন্যায় হচ্ছে, এটা কি কোথাও সামাজিক অবক্ষয়, বা কোথাও আমাদের একটা মানসিক অবক্ষয় বলো, বা একটা কোথাও সমস্ত কিছুর অবক্ষয় দেখে যাচ্ছে? আমরা হয়তো 5G ফোন হয়তো ব্যবহার করছি, বা ইন্টারনেটের সর্বোচ্চ যে সুবিধা ব্যবহার করছি, তারপরেও এই মানে এইগুলো তো কাইন্ড অফ একদম তো নিচ মেন্টালিটিও মানে আর কি। এটা কি তোমার মনে হয় সামাজিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, সবকিছু অবক্ষয়ের দিকে আমরা চলেছি আর কি? জানো তো, অ্যাকচুয়ালি এখন যে অন্যায়টা সমাজে হচ্ছে, আমরা এতদিন বলতাম অশিক্ষিত, তো লেখাপড়া করেনি, তো ওর মাথায় এইসবই চলে। রিসেন্টলি কিন্তু আমরা একটা খবর পেলাম, যিনি রেপ করেছেন উনি একজন বড় শিক্ষক। তার মানে রেপটা শিক্ষার সাথে দাঁড়াচ্ছে না, রেপটা পুরোটাই তোমার মাথার দোষ দাঁড়াচ্ছে। আর মানুষ এতটা মানে কি টার্ম ইউজ করবো, মানে মানুষ এতটা অমানুষ হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে মানসিকতা বা মানবিকতা এতটাই কমে যাচ্ছে যে একটা বাচ্চাকেও রেপ করার আগে ভাবছে না, একটা বুড়ি মানুষকেও রেপ করার আগে ভাবছে না, বা যে কোনো কলেজ স্কুলের মেয়েকেও রেপ করার আগে ভাবছে না। রেপ ইজ আ বিগ ক্রাইম, যেটার কোনো শাস্তি হচ্ছে না। তাহলে তুমি একটা কাজ করে যদি শাস্তি না পাও, সে কাজটা তো বাড়বেই। তার মানে কোথাও না কোথাও আমাদের সিস্টেম ঠিক নেই, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস ঠিক নেই। কারণ ছোটবেলায় আমরা একটা অন্যায় করলে বাবা মা পিঠ ফাটিয়ে দিত, রাইট? আমরা পরের দিন সে অন্যায়টা করবো কিনা 10 বার ভাবতাম। সেই জায়গায় সরকার বলো, আমাদের সিস্টেম বলো, যদি সেই অন্যায়ের যদি কোনো শাস্তি না দিতে পারে, তাহলে তো অন্যায় বাড়বে। কারণ তুমি ঠিক করতে পারবে না, আমি গভর্নমেন্ট নই, মানে আমি তো সেই জায়গাটা নেই। আমি যদি থাকি আমি কি করবো একমাত্র আমি জানি। মানে আমি যদি সেই জায়গাটা থাকে, মানে আমার মতো হয়তো অ্যাগ্রেসিভ ওমেন আর কেউ দেখবে না টুয়ার্ডস এনি রেপিস্ট। আমি জানি কি ডিসিশন নিতে হবে ওটার জন্য, বাট সেই ডিসিশন তো আমি বললে চলবে না, বা আমি নিলে তো চলবে না, সেটা তো নিতে হবে এন্ড অফ দ্য গভর্নমেন্ট। ওই বিশ্বাস করো, ওই দিনের পর দিন মোমবাতি নিয়ে বেরোনোতে আমি একদম বিশ্বাস করি না, আমি বেরোইও নি, আমি কিছুতেই যাইনি। আমার মা আমাকে বলেছিল তুই এটা নিয়ে কোনো প্রোটেস্ট করিস নি বা কিছু লিখিস নি কেন সোশ্যাল মিডিয়ায়? আরে মা, ওই ঢং করে সোশ্যাল মিডিয়া লিখে কিচ্ছু হবে না। যতদিন না আমাদের সিস্টেম ঠিক হবে, যতদিন না এটার শাস্তি তৈরি হবে, ততদিন এই ক্যান্ডেল নিয়ে বেরিয়েও কিছু হবে না, ফেসবুক ইনস্টাগ্রামে লিখেও কিছু হবে না। সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে যতক্ষণ না অন্যায় শাস্তি তৈরি হচ্ছে, অন্যায় কিন্তু বাড়বে, এটা আমার মনে হয়। প্রিয়াঙ্কা, আমরা তো অনেক কঠিন বিষয় নিয়ে আলোচনা করলাম, আবার এবার একটু হালকা বিষয় আছে। প্রিয়াঙ্কা, তুমি একটা ভার্সেটাইল, তোমার মধ্যে ব্যাপার আছে, ভার্সেটাইল প্রথম থেকেই দেখা গেছে আর কি। ইদানিং তার কার্যকলাপ আরও বেড়েছে আর কি। সে মিউজিক ভিডিও তুমি ডিরেকশন দিচ্ছ, সমস্ত প্রোডাকশন তুমি সামলাচ্ছ, এবং কাহিনী কী হবে, কাস্টিং কী হবে, এমন অপরিচিত আড্ডুর মতো মানুষকে তুমি সামলাচ্ছ, পাশাপাশি তোমার নিজের ব্লগিং সেটাও করছো, বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করছো, ছোট পর্দা আছে, এবং তোমার আগের যে ব্রহ্মার্জন ছবিগুলো সেখান থেকে, এবং গৌরী আলাদা ধরনের চরিত্র। এই যে এতগুলো একসাথে একটা প্রিয়াঙ্কা সামলাচ্ছে, সেইটা কিভাবে সামলাচ্ছ, আর নতুন তোমার কি কি কাজ আসছে? সেটা খুব ভালোভাবেই সামলাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কাজ করতে খুব ভালোবাসি, আর বিশ্বাস করো আমি 24/7 কাজ করি। মানে আমার যদি কাজ না থাকে আমি স্ট্রেট বিছানায় পড়ে থাকবো, আর আমি যখন কাজ করব আমি শুধু কাজই করব। মানে আমি তার বাইরে জীবনটা কিছু দেখতেই পাই না, আর আমার কাজ করতে খুব ভালো লাগে। আমার মনে হয় কাজ করার মতো শান্তি আর কিছু হতে পারে না। আর আমি না খুব ব্যালেন্স করতে পারি, মানে দ্যাট ক্যান বি ফ্যামিলি, দ্যাট ক্যান বি ওয়ার্ক লাইফ।
আর আমি দুটোকেই সামলে যে চলতে পারছি ঈশ্বরের অশেষ কৃপা। আমার খুব ভালো লাগছে যে আমি কাজ, চরিত্র প্লাস একটা জিনিস তৈরি করা, একটা টিম তৈরি করা, একটা কাজ তৈরি করা, ডিরেকশন দেওয়া, এতজনকে কাস্টিং করা, মানে 30-35 জনকে আমি কাস্ট করেছি। মানে এরকম হয়েছে রাত্রি 1টার সময় কাস্ট করে পরের দিন সকাল 8টায় আমি তাকে নিয়ে শ্যুট করেছি। সো ইট ওয়াজ চ্যালেঞ্জিং, বাট আমার খুব ভালো লাগে চ্যালেঞ্জ নিতে, তো ভালোই লেগেছে। নতুন খুব তাড়াতাড়ি ডাক্তার কাকু আসছে। ডাক্তার কাকুতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, যেটা খুব সুন্দর একটা বিষয় আছে, সেটা আমি এখন খুব একটা বলবো না যতক্ষণ না সেটার ট্রেলার লঞ্চে আমরা আসছি। এই ক্রিসমাসে আমাদের ভানুপ্রিয়ার ভূতের হোটেল আসছে, যেখানে এত ভালো ভালো অ্যাক্টর্স আছে। কাঞ্চনদা আছে, মিমিদি আছে, বনি আছে, সোহমদা আছে, স্বস্তিকা আছে। তো সবাই খুব, এত সিনিয়র অ্যাক্টর্স আছে ওখানে, অনামিকা দি আছে এত সিনিয়র। তো সবাই মিলে আমরা একটা খুব মজার প্রজেক্ট তৈরি করেছি, যেখানে অরিত্রদার সাথে প্রথম ডিরেকশনে আমার কাজ। জিনিয়াদি খুব অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকটা জিনিস। তো চ্যালেঞ্জ সাথে খুব মজা সব কিছু নিয়ে। ওখানেও আমার একটা অন্য চরিত্র, মানে যেটা দেখে খুব মজা পাবে তোমরা। তো ওটাও খুব, মানে ওরা এডিটের টাইমেও খুব হেসেছে আর কি। তো আমি সবটা নিয়েই খুব এক্সাইটেড। আমি চাই প্রতি মুহূর্তে নিজেকে চ্যালেঞ্জ দিতে আর প্রতি মুহূর্তে ডাইনামিক কিছু তৈরি করতে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, তুমি এরকমই থাকো এবং আরো অনেক অনেক ভালো কাজ আমাদের উপহার দাও। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।